দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। ওমানের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরানের মধ্যে একটি সাময়িক সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। এটির মূল উদ্দেশ্য হলো 17 জুন যে যুদ্ধবিরতি হয়েছিল সেটি পুনরুজ্জীবিত করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী আরেকবার চালু করা। এই চুক্তিটি খসড়াটি এখন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির অনুমোদনের অপেক্ষায় আছে। চুক্তিটি যদি বাস্তবায়ন হয় তাহলে আমেরিকা ইরানের বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি কতটা কার্যকর করা হয় তার উপরেই এই চুক্তির সাফল্য নির্ভর করবে। এবং একই সঙ্গে এই প্রস্তাবিত খসড়ায় যেটি বলা হচ্ছে যে জাহাজ প্রবেশের রুট ইরান এবং বের হওয়ার রুট ওমান নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আমরা যে ছবিটি দেখাচ্ছি সেখানে অনেকটুকু পরিষ্কার যে জাহাজ যখন প্রবেশ করবে সেটি ইরান নিয়ন্ত্রণ করবে, যখন বের হবে তখন সেটি ওমান নিয়ন্ত্রণ করবে। যথারীতি ফি আদায় করা হবে। তবে ওয়াশিংটন এই ধরনের কোনো নিয়ন্ত্রণ বা টোল আদায়ের তীব্র বিরোধী। অন্যদিকে হরমুজ চুক্তির বিষয়ে ইরানের যে সবচেয়ে সক্রিয় গ্রুপ যেটি রেভলিউশনারি গার্ডস, তাদের সাথে এখনো তাদের প্রতিনিধি আলোচনায় যুক্ত হননি এবং ইরানও বলছে যে আমরা সরাসরি আমেরিকার সাথে কোনো চুক্তি করছি না, আমরা ওমানের সাথে চুক্তিটি করছি। হরমুজ প্রণালীতে এই নিজস্ব সার্বভৌম অধিকার নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখাকে ইরান তাদের অন্যতম মূল শর্ত হিসেবে দেখছে। এদিকে মিশিগানের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা প্রাইমারি নির্বাচন হয়েছে যেখানে মধ্যপন্থী হেলি স্টিভেন্সকে খুব কম ব্যবধানে হারিয়ে, মাত্র 1% ব্যবধানে হারিয়ে ইউএস সেনেট পদের ডেমোক্রেটিক মনোনয়ন নিশ্চিত করেছেন সোশ্যালিস্ট ডেমোক্রেটিক প্রার্থী আব্দুল এল সায়াদ। নির্বাচনের পর ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী ও প্রগতিশীল দুই ধারার নেতারা তাকে আগামী নভেম্বরের নির্বাচনের জন্য সমর্থন দেবেন বলে জানিয়েছেন যে তার পিছনে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। তবে রিপাবলিকান শিবির থেকে এর মধ্যেই এল সায়াদকে উগ্রপন্থী এবং বিপজ্জনক হিসেবে চিত্রায়িত করে কিছু বিজ্ঞাপন প্রচারণা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার ট্রুথ সোশ্যালে বলছেন যে মিশিগানের ডেমোক্রেটিক সেনেট প্রার্থী আব্দুল এল সায়াদ কমিউনিস্ট এবং কোনো প্রমাণ ছাড়াই তিনি বলছেন ডেট্রয়েট ও ওয়েন কাউন্টিতে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে। আমরা আজকে বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই, কারণ বাংলাদেশের ঐতিহাসিক 5 আগস্ট উদযাপন করা হয়েছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। এই ঘটনার মাত্র 2 বছরের মধ্যেই এখন স্পষ্টত বিভক্তি এবং সংঘাতের রূপ নিয়েছে 5 আগস্টের যে পক্ষ শক্তি। তাদের ছাত্র সংগঠনগুলো লাগাতার সংঘর্ষ করছে, এমনকি জুলাইয়ের যে আলোচনা অনুষ্ঠান তথ্যচিত্র নিয়ে সেখানে বিতর্ক করেছেন, হট্টগোলের জের ধরে এনসিপি নেতারা বের হয়ে এসেছেন। অন্যদিকে ঠিক এই দিনটিকেই নিজের সংবাদ সম্মেলনের জন্য বেছে নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুতির দ্বিতীয় বার্ষিকীতে তিনি নয়াদিল্লি একটি অনুষ্ঠানে এই আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। তিনি বলেছেন, কারাবরণ করতে আমি রাজি আছি, জীবনের ঝুঁকি নিয়ে আমার কোনো আশঙ্কা নেই, জীবনের ঝুঁকি হতে পারে, তারপর আমি ফিরব। এবং তিনি দাবি জানিয়েছেন তার দল আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের পরপরই একটা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে যে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এটি ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করছে। তারা বেশ কঠোর ভাষায় নজিরবিহীনভাবে কূটনীতিক বিবৃতিটি প্রকাশ করেছে এবং বিবৃতির প্রথম লাইনে তারা বলছে পলাতক, দণ্ডিত, গণহত্যাকারী, ক্ষুব্ধ, এসব শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এইসব প্রেক্ষিতে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, একেবারে সরাসরি একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। একটি চুক্তির সম্ভাবনার কথা বলা হচ্ছে, শর্তগুলো এর মধ্যেই আমরা জেনে গেছি যে সেই চুক্তির খসড়াতে কি আসতে যাচ্ছে। এটিকে টেকসই কোনো চুক্তি মনে করছেন, নাকি আমরা তো এর আগেও কয়েক ধাপে দেখেছি সমঝোতা হয়েছে, শান্তি আলোচনা চলছে, শান্তি চুক্তি হয়েছে, এই ধরনের একটা অনিশ্চিত পরিস্থিতি এখনো বিরাজ থাকবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ জুয়েল ভাই, ধন্যবাদ আব্দুর রশিদ ভাই এবং আপনার দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ওই যে একটা গল্প আমরা ছোটবেলায় পড়েছি, যেটাকে আমরা সামারাইজ করি যে কলিং দ্য উলফ, যে একটা রাখাল বারবার বলতো যে এই নেকড়ে এসছে এবং গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে যেত এবং সে হাসতো যে তোমাদেরকে ধোকা দিলাম। এরপরে সত্যি সত্যি যখন উলফ নেকড়ে চলে আসলো তখন আর কেউ তার
এই চিৎকারে রেসপন্স করলো না। সো ডোনাল্ড ট্রাম্প কতবার এরকম নেকড়ের ডাক দেবেন, এটা আমরা অপেক্ষা করছি। এ পর্যন্ত জুয়েল ভাই আমরা আমাদের আলোচনাতে আই লস্ট কাউন্ট যে কতবার আমরা বলেছি যে একটা চুক্তি হচ্ছে, একটা এই হচ্ছে সেই হচ্ছে। সো উই উইল টক ওয়েন উই উইল সি ইটস ডান। এবং আমরা দেখেছি যে একটা এমওইউ সাইন হওয়ার পরেও কিছুদিন পরেই সেটা আবার আক্রমণের রূপ নিল। সো এখানে মূল বিষয় হয়েছে যে উই জাস্ট হ্যাভ টু অ্যাডমিট যে আমেরিকার রাজনীতি প্রকৃতি ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে নেই। ডোনাল্ড ট্রাম্পের উপরে যদি হতো তাহলে পরে তিনি লজ্জা শরমের মাথা খেয়ে হলে পরেও এই রক্তক্ষরণটা বন্ধ করে তিনি ইরান থেকে চলে আসতেন। কিন্তু এখানে মূল সমস্যা হয়েছে যে রাজনীতিতে টাকার অনুপ্রবেশ, যেটার একটা জবাব আমরা একটু পরে হয়তো আলোচনা করব, যে মিশিগান সিনেট রেসে এটার একটা জবাব দেওয়া হয়েছে, যে এখানে ইসরায়েল চায় যে যুদ্ধটা কন্টিনিউ করুক এবং ডোনাল্ড ট্রাম্প এটাকে কিছুটা ডিফাই করেছেন, কিন্তু তিনি কতটা ডিফাই করতে মানে কতটা ডিফাই করতে সমর্থক তার এক্সটেন্টটা আমরা দেখব। বাট যদি এটা ফুলফিল হয় তাহলে আপনি যেটা বললেন যে এই চুক্তিটা মূলত রাউট নিয়ে, যে কোন রাউট দিয়ে এটা হবে, ইরানি অফিসিয়ালরা এবং ওমানের অফিসিয়ালরা মাসকাটে সাথে তাদের এই রাউটটা নিয়ে তারা ফাইনালাইজ করেছে যে প্রবেশের মুখটা কন্ট্রোল করবে আইআরজিসি এবং মানে বহির্গমনের রুটটা, বহির্গমনের নিরাপত্তা এবং মেনটেনেন্স এটা নিয়ন্ত্রণ করবে ওমান। এবং আমি ঠিক এই জায়গাটাতে একটু আপনাকে থামিয়ে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো আপনার কাছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, যুক্ত আছেন বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, যেখানে আমরা ছিলাম, ইন এবং রাউটটা কারা নিয়ন্ত্রণ করছে সেটি এই খসড়াতে এসেছে। এটি কি চূড়ান্ত সিদ্ধান্ত দুপক্ষে মেনে নিচ্ছে? না, এখনো এটা ইটস অন দ্য টেবল। আমরা যদি এখানে দেখি যে ইরান কি চায়, ইরান যেটা চায় সেটা হলো যে ইরান তাদের এই হরমুজ প্রণালীর যে নিরাপত্তা, এটা যে এখানে যেই জাহাজগুলো আসবে এবং যেগুলা বের হয়ে যাবে এই শিপিং লেনগুলার নিরাপত্তা চায়। এবং সাথে সাথে তারা মেক শিওর করছে, তারা বলছে যে দে ওয়ান্ট টু আপহোল্ড সভরেন রাইটস, এবং তাদের জাতীয় নিরাপত্তা, ইরান এবং ওমান দুই দেশেরই জাতীয় নিরাপত্তা তারা এনশিওর করতে চায়। এবং তারা যেটা সাজেস্ট করছে সেটা হলো যে তারা একটা মেকানিজম ওপেন করতে চায় যার মাধ্যমে এই হরমুজ প্রণালী রিওপেন করা যাবে। আপনাদের মনে আছে এমওইউর যেই 5 নাম্বার আর্টিকেল ছিল, সেখানে বলা হয়েছিল যে 60 দিন পর্যন্ত একেবারে বিনা শুল্কে, বিনা চার্জে জাহাজ চলাচল করার অনুমতি দেওয়া হবে। কিন্তু সেখানে টার্মস গুলা খুব ভেগ ছিল, যার কারণে এটা নিয়ে কর্তৃত্বের প্রশ্ন এখানে রয়েছে। সো আমেরিকা এখান থেকে কি চায়? আমেরিকাতে যদিও ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন যে তারা ইরানকে কোনো রকম চার্জ নিতে দেবে না, এটাকে ফ্রি রাখার জন্য তারা কথা বলছে, কিন্তু এই যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেই প্রস্তাবটা অনেকটা আপনার স্ট্রেটস অফ মালাকার যেই বিধানটা রয়েছে, যেই রকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে, স্ট্রেট অফ মালাকা দিয়ে যাতায়াতের জন্য কিন্তু চার্জ করতে হয় এবং পানামা ক্যানেলের যাতায়াতের জন্য চার্জ করতে হয়। সো বেসিক্যালি এটা সেই প্রপোজালটার মতো করেই যেটা ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশানের মধ্যে সংযোগ করে দিয়েছে মালাকা, স্ট্রেটস অফ মালাকা, মালয়েশিয়া সিঙ্গাপুরের কাছে। সো সেই আলোকেই এটা করা হয়েছে। সো দেখা যাক এখন কত দূরে যায়। তার মানে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, আমেরিকার তেলবাহী জাহাজ কিংবা পণ্যবাহী জাহাজগুলো যখনই হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করবে তাদেরকে টোল দিয়ে আসতে হবে? প্রপোজালটা অনেকটা এরকমই, শুধু আমেরিকা না, সব দেশি জাহাজের উপরেই টোল পড়বে। এতদিন এটা ফ্রি ছিল। সো মানে আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু মোরাল কোনো আর্গুমেন্ট নেই যে এটাকে মানে বিনা টোলে প্রচার করার জন্য, কারণ ডেফিনেটলি আমেরিকাও চার্জ করছে এবং অন্য সিঙ্গাপুর, স্টেটস অফ সিঙ্গাপুর, মালয়েশিয়া স্টেটস অফ মালাকার জন্য চার্জ করছে। পানামা ক্যানেল, এন্টায়ার পানামাটা
বেসিক্যালি পানামা ক্যানেলের টোলের উপরেই এর অর্থনীতি নির্ভর করে। সুতরাং এটা কোনো নতুন কিছু না, এবং এটা কোনো মানে এটা ওই গলায় ছুরি ধরে পয়সা আদায়ের মতো এক্সটর্শনও না। বাট বিষয়গুলো হলো যে টোলের পরিমাণটা কিরকম হবে, ইট হ্যাজ টু বি নেগোশিয়েটেড। এবং এই জায়গাতে যেটা ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজেম গ্রিবাদেদি, তিনি গত মাসেও এটা নিয়ে কথা বলেছেন, তিনি কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছেন। সো দিস উইল বি এ নেগোসিয়েশন টুল যেটাকে ব্যবহার করা হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে আলটিমেটলি পার্মানেন্ট যুদ্ধবন্ধের যদি কোনো পার্মানেন্ট সিজ ফায়ার ট্রিটি যদি সাইন না হয়, তাহলে পরে এই চুক্তিটাও ইট উইল বি ভেরি টেম্পোরারি এবং শর্ট লিভড। অনেক ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনার কাছে একটু শুনি, সেটা হলো আমরা তো আসলে মানে আমেরিকার কথা বলছি, আমেরিকা তো হরমুজের টোল ঠিক করার জন্য ইরান যুদ্ধে যায়নি, গিয়েছিল ইরান পারমাণবিক সক্ষমতা যাতে কোনোদিন অর্জন করতে না পারে। তো এখন সেখানে আমাদেরকে হরমুজ নিয়েই এমন একটা বুমেরাং অবস্থা যে উল্টো টোল দিয়ে আমাদের তেল নিয়ে আনতে হবে, পণ্য আনতে হবে। তাহলে মানে ক্ষতি কি অনেক বেশি হয়ে গেল? মানে লস আমেরিকার বেশি হচ্ছে নাকি এই চুক্তিতে? আর যদি লস হয়ে থাকে, প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিতে রাজি হচ্ছেন কেন? ধন্যবাদ জুয়েল ভাই। আসলে আমরা পড়ে গেছি অ্যাকচুয়ালি একটা ফাটা বাঁশের মতো। আমরা যেদিকে যাব সেদিকে এখন আমাদের বিপদ। আসলে এই যে যুদ্ধটা যে শুরু হলো, এই যুদ্ধটা তো আসলে হরমুজকে নিয়ে না, বা হরমুজ আমাদের কখনো এটা বিষয় ছিল না। বিষয় ছিল ইরানকে টেবিলে নিয়ে আসা, তাদের নিউক্লিয়ার যে ক্যাপাবিলিটি সেটাকে নস্যাৎ করা এবং ইরানের শক্তিকে দুর্বল করা, এবং ইরানকে একটা এমন চুক্তির মধ্যে নিয়ে আসা যেটা আমাদের প্রেসিডেন্ট বিশ্বাস করতেন যে আগে বাইডেনের সময় যে চুক্তি হয়েছিল সেটা খুব দুর্বল চুক্তি ছিল, ওই চুক্তি সম্পূর্ণ ছিঁড়ে উনি ফেলে দিয়েছেন। একটা স্ট্রং চুক্তির মধ্যে নিয়ে এসে ইরানকে ডিনিউক্লিয়ারাইজ করা। তো সেই জায়গাটা নিয়েই কিন্তু মূলত ফ্যাকশনস এবং যুদ্ধ শুরু। এবং এই যুদ্ধ গড়াতে গড়াতে এখন এমন একটা বিষয়ের মধ্যে গিয়ে আমরা থেকেছি যেটা আসলে কখনোই আলোচ্য বিষয় ছিল না। হাউএভার এখন আমরা তো তালগোল পাকিয়ে ফেলেছি। এই যুদ্ধ সম্পর্কে আসলে আমাদের তো প্রস্তুতি ছিল না। আপনি দেখেছেন যে ইদানিং অনেক নিউজ আছে আমেরিকার বড় বড় গণমাধ্যমে, আমরা জানতে পারছি যে আমেরিকার মিসাইল সংকটে পড়ে গেছে। ইভেন কি আমেরিকার ওখানে যে বেস গুলো আছে, বেস গুলো থেকে সৈন্য আমরা সরিয়ে নিয়ে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়। আমাদের ইন্টেলিজেন্স যে এস্টাবলিশমেন্ট ওখানে আছে সেটাকে উপর আক্রমণ করা হয়েছে। শুধু তাই না, আমাদের যে এলাই আছে, আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, তাদেরও বিভিন্ন ফ্যাসিলিটির উপরে আক্রমণ করা হয়েছে। ইরান এত পরিমাণে শক্তি দেখাবে এটা আমাদের প্রেসিডেন্ট কল্পনাই করতে পারেন, এবং এতদিন যে ইরান টিকে থাকবে সেটাও তিনি কল্পনা করতে পারেননি। এখন যা হবার তাই হলো। এখন আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, আমরা যদি এই যুদ্ধ ছেড়ে চলে আসি তাও আমাদের কিন্তু পরাজয়। আমরা যদি ওখানে থাকি, আমরা ইরানের সাথে কুলায় বা পেরে উঠতে পারতেছি না, সেটাও কিন্তু আমাদের পরাজয়। এখন আমরা একটা ক্যাচ-22 মধ্যে পড়ে গেছি আর কি, যেদিকে যাবো সেদিকে। এখন আমাদের প্রেসিডেন্ট চাচ্ছেন কোনোভাবে কোনো একটা এক্সকিউজ দিয়ে যদি ওইখান থেকে আপাতত সরে আসা যায়। অর্থাৎ এই যে হরমুজ বিষয়টা, এটা কিন্তু চুক্তিটা আপনি রাইটলি বলেছেন, এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র ওমান এবং ইরানের মধ্যে। হাউ অ্যাবাউট দ্য সিজ ফায়ার, হাউ অ্যাবাউট দ্য ইরানের সাথে আমেরিকার যে চুক্তি হওয়ার কথা সেটা কোথায়? সিজ ফায়ারটা কোথায় যাবে? যুদ্ধ আবার হবে কি হবে না, যুদ্ধ নিয়ে তো কোনো চুক্তি হলো না, হতে যাচ্ছে হরমুজ নিয়ে এবং বিটুইন ইরান এন্ড ওমান। হ্যাঁ, ওমান হয়তো আমাদের একজন বন্ধু, এবং ওমান ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে এবং ইদানিং শুনেছে তারা তাদের ল্যান্ড ইউজ করতে দিয়েছে, এবং ইনডাইরেক্টলি কিন্তু ডোনাল্ড ট্রাম্প মানে চাপও দিচ্ছে ওমানের মাধ্যমে এই চুক্তিতে হয়তো বা, কারণ যেহেতু ইরানের সাথে সরাসরি টক হচ্ছে না। যদি আমাদের প্রেসিডেন্ট বলে তারা বেগ করতেছে আমার সাথে কথা বলার জন্য, একটা চুক্তিতে যাওয়ার জন্য, কিন্তু অন্যদিকে ইরানের মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি ইরান স্পষ্ট বলে দিচ্ছে যে না, আমরা কোনো এই ধরনের চুক্তি বিষয়ে বা সিজ ফায়ার বিষয়ে সরাসরি ইউএস এর সাথে আমাদের কোনো কথা হচ্ছে না। তাহলে এর মানে এটা কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, একদিকে আমরা সেখান থেকে সরে আসতে পারছি না, একদিকে আমরা প্রসিড করতে পারছি না। আমরা যেটা মনে করেছিলাম যে ইরান খুব দুর্বল রাষ্ট্র হবে, অন্য দেশের মতো আমরা খুব অল্প সময়ের মধ্যে তাকে কাবু করে ফেলবো, সেটা কিন্তু আমরা পারিনি। আমরা যেটা বুঝতে ভুল করেছি যে ইরানের সাথে কিন্তু ল্যান্ড লোকেটেড কিছু কান্ট্রি আছে, রাশিয়া, চায়না, এরাও কিন্তু সরাসরি ইরানের সাথে যোগাযোগ করতে পারে। এবং ইন্টারন্যাশনালি আপনি দেখবেন যে পাওয়ারফুল রাষ্ট্রগুলো কিন্তু একে অপরকে ডমিনেট করার জন্য তারা কিন্তু মানে সভ্যতার শুরু থেকে তারা কিন্তু চেষ্টা করে আসছে। এইভাবে করে কিন্তু পাওয়ারফুল রাষ্ট্রগুলো বা সুপার পাওয়ার কিন্তু তৈরি হয়। সুতরাং রাশিয়া এবং চায়নার মতো সুপার পাওয়ার তারা সবসময় চাবে ইরানকে ব্যাকআপ করতে, সবসময় চাবে ইরানের মাধ্যমে যে আমেরিকা হেজিমন আছে সেটাকে দুর্বল করতে, এবং ওই এলাকায় প্রাধান্য বিস্তারে আমেরিকাকে যতটুকু পারা যায় কোণঠাসা করতে। এখন আপনি আরেকটা জিনিস বলি, আপনি দেখেছেন যে সৌদি আরব এখন বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে এলাই গ্রুপ তৈরি করছে, কারণ সৌদি আরব এবং গাফ রাষ্ট্রগুলো কিন্তু আমেরিকার উপর ভরসা করতে পারছে না। এখন আপাত দৃষ্টিতে আমার কাছে এটা মনে হয়, আমি আমার গেস্টের সাথে একমত,
যে হ্যাঁ এই চুক্তি হচ্ছে কিন্তু যুদ্ধ শেষ হবে কিনা এটা নিয়ে বলা কঠিন। যুদ্ধ কিন্তু back এবং and forth এবং এটাই সামনের দিকে আসলে চলতে মিলিয়ন থাকবে। ডলার কোশ্চেন, সবাই আসলে এটাই জানতে চায়, যুদ্ধটা ভাই শেষ হবে কিনা, চুক্তি হোক যাই হোক না কেন, মূল বিষয়টা এখানে। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, একটু ঘরের রাজনীতিতে ফিরি, সেটা হলো যে আব্দুল আল সায়েদ, মিশিগান। আমরা দেখলাম লড়াইটা এতটা তীব্র এবং হাড্ডাহাড্ডি হবে, এটি প্রথম দিকে যখন আমি 5% 6% ফলাফল আসছিল তখন কোনোভাবে টের পাচ্ছিলাম না। 62% ছিলেন আব্দুল আল সায়েদ, হেলি স্টিভেন ছিলেন 32%, 34% এই ধরনের। সেখানে আমরা গিয়ে দেখলাম একেবারে মাত্র 1% ব্যবধানে তিনি জিতলেন, কিন্তু বড় কথা তিনি জিতলেন। জয়ের পর এখন যেটি দেখছি সিএনএন এর এই মুহূর্তে যে হেডলাইনটা করা আছে, দ্য লেফট ওন মিশিগান, দ্য পার্টি মে পে ফর ইট, অর্থাৎ পার্টিকে এটির জন্য পে করতে হবে। লেফট জিতেছে এবং আমাদের প্রেসিডেন্টকে দেখলাম কমিউনিস্ট বলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। আব্দুল আল সায়েদের এই জয়টাকে এত ভিন্নভাবে কেন উপস্থাপন করা হচ্ছে? হ্যাঁ, সো এটা সিএনএন এবং মেইন স্ট্রিম মিডিয়া থেকে এই ধরনের ইসরায়েলপন্থী, এপ্যাকপন্থী বয়ান এটা আনএক্সপেক্টেড না, ডেফিনেটলি। সো আমি এখানে কয়েকটা ভাবে আলোচনাটা করতে চাই। সো প্রথম কথা হলো যে শুরুতেই আমি কনগ্রাচুলেট করছি আব্দুল আল সাইদ, যাকে আমি অলমোস্ট প্রায় 17-18 বছর ধরে চিনি। তিনি একজন আমেরিকান চিকিৎসক, রোড স্কলার। তিনি দীর্ঘদিন নিউ ইয়র্ক ওয়াশিংটন স্টেটে তিনি পাবলিক হেলথ কর্মকর্তা ছিলেন। তিনি 2018 সালে গভর্নর নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 250,000 ভোটের মতো পেয়েছিলেন। তিনি হেরে গিয়েছেন গ্রেটন উইটমোরের কাছে। সেবারও কিন্তু তিনি একটা ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি করেছিলেন এবং এবারের নির্বাচনে তিনি অধিকাংশ জরিপ বলছিল যে তিনি অলমোস্ট 10 থেকে 15 পয়েন্টে এগিয়ে, কিন্তু আমরা শেষ পর্যন্ত খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন দেখেছি এবং এই নির্বাচনে সর্বশেষ 95% অলমোস্ট সব ভোটই চলে এসেছে, অল্প কিছু হয়তো মেইল ব্যালট কাউন্ট বাকি। সেই প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি 742,000 ভোট পেয়েছেন, যেখানে হেলি স্টিভেন্স তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 727 ভোট পেয়েছেন। সো মানে অলমোস্ট 15,000 ভোটের ব্যবধান, 1%-এরও কম। তিনি 48.48% ভোট পেয়েছেন, যেখানে হেলি স্টিভেন্স পেয়েছেন 47.51, মানে একেবারে নেল বাইটিং ভিক্টরি। এবং মানে বিষয়টা এমন হচ্ছিল যে আমি রাত 2টার দিকে ফাইনাল এনবিসি এই এই নির্বাচনটি আব্দুল আল সাইদের পক্ষে ঘোষণা করেছে, দে কল্ড ইট, কিন্তু তার আগ পর্যন্ত মানে এমন অবস্থা হচ্ছিল যে তারপরে মানে তারপরে দেখেছেন কিনা যে নিউ ইয়র্ক টাইমস আজকে সকালে করেছে, সিএনএন আজকে দুপুরে করেছে। আমি ঘুমাতে গিয়েছি অলমোস্ট 3টার দিকে। সো যখন এনবিসি কল করে তখন আপনার সিএনএন, আপনার ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস সবাই ঘুমাচ্ছিল। মানে তাদের মানে দে ডিডন্ট হ্যাভ, মানে তারা ওই ঘুমাচ্ছিল না, দে ওয়ার ডেফিনেটলি অ্যাওয়েক। তারা কি বয়ান তৈরি করবে। এবং মেক নো মিস্টেক, এই ডেমোক্রেটিক পার্টির এই প্রো ইসরায়েল অংশ এই নির্বাচনে ডেফিনেটলি রিপাবলিকানদেরকে সমর্থন যোগাবে। তারা ডোনাল্ড ট্রাম্পের মানে আমাদের মানে পিঠে সবচেয়ে বড় ভয়ের জায়গা যেটা আর কি, মানে ফুল মেটাল জ্যাকেট পরতে হবে যে এই আগামী 3 মাস নভেম্বর পর্যন্ত, আগামী 2 মাস নভেম্বর পর্যন্ত আব্দুল আল সাইদের এগেনস্টে রিপাবলিকান পার্টি এবং ডোনাল্ড ট্রাম্প জঘন্য ইসলামোফোবিক অ্যাটাক তৈরি করবে। এটা 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 আমাদেরকে ধরে নিতে হবে। কিন্তু এখানে যেটা সুসংবাদ সেটা হলো যে প্রথমে আমি বলি যে এত তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণটা কি। এটার কারণ হলো যে হেলি স্টিভেন্স ইজ নট এ ভেরি গুড ক্যান্ডিডেট। আপনারা তার কথা শুনেছেন, মানে যে ডিবেটগুলো হয়েছে সেই ডিবেটগুলোতে তিনি কোনো ধরনের কি বলা যায় প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এরকম কোনো আশ্বাসও দেননি। আব্দুল আল সাইদের সাথে বিতর্কে তিনি একেবারে ভূমিধসভাবে পরাজিত হয়েছেন এবং তার যে কমিউনিকেশন এবং বিভিন্ন তার যে শব্দচয়ন কোনোটাই কিন্তু অ্যাট্রাকটিভ না। স্টিল তিনি এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিভাবে হলেন, এটার কারণ হলো মানি টক্স পলিটিক্সে। মানে এটা
নিয়ে আরো কথা হবে। এপ্যাকের নামে $30 মিলিয়ন খরচ করেছে, এবং এর বাইরে অন্য তাদের আরো যে সমস্ত দোকান আছে সেই দোকানের মাধ্যমে 60 থেকে 70 মিলিয়ন ডলার খরচ করেছে। So, আপনি যদি দেখেন যে একটা রেসে আব্দুল আল সাইদ খরচ করেছে $24 মিলিয়ন, এবং একটা টাকাও তিনি কর্পোরেট থেকে নেন নাই, কোনো প্যাক থেকে নেন নাই, সম্পূর্ণ জনগণের টাকা। এবং সেখানে $70 মিলিয়ন যদি খরচ করা হয়, এবং মানে আই ডোন্ট মিন টু অফেন্ড এনিবডি, কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বেও আমেরিকার ইলেকশনে পয়সার মাধ্যমে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী ইম্প্যাক্টেড হয়। প্রান্তিক জনগোষ্ঠীকে সোজা কথা পয়সা দিয়ে ভোট কেনা যায়। আমরা বাংলাদেশের গ্রামে গঞ্জে সিগারেট খাওয়ায় কিংবা টাকা দিয়ে যে ভোট কেনার কথা বলছি, আমেরিকার নির্বাচনেও আমরা যদি দেখি যে মানে আপনার লো ইনকাম নেবারহুড গুলাতে এই টাকা ইনভেস্ট করার কারণে ইট মুভস। এবং আমরা যদি দেখি, আপনি দেখেন যে মিশিগানে সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি, আরব কমিউনিটি কোন জায়গায় থাকে আপনি যদি জিজ্ঞেস করেন, ডিয়ারবর্ন, হ্যামট্রামক, এটা হলো ওয়েন কাউন্টিতে। ওয়েন কাউন্টিতে কিন্তু আব্দুল আল সাইদ পরাজিত হয়েছে, জানেন। এবং আমার কাছে ওয়েন কাউন্টির ডেটা এই মুহূর্তে আছে যে ওয়েন কাউন্টিতে হেইলি স্টিভেন 150,593 ভোট পেয়েছেন, আব্দুল আল সাইদ পেয়েছেন 133,292। এবং এটার কারণ হলো যে এই ওভারওয়েলমিং আরব পপুলেশন তারা ভোটও দিয়েছে। আপনার হ্যামট্রামকে প্রায় 73% ভোট পেয়েছেন, ডিয়ারবর্নেও প্রায় 90% ভোট পেয়েছেন আব্দুল আল সাইদ। কিন্তু আফ্রিকান আমেরিকান কমিউনিটিতে একেবারে দরিদ্র জনগোষ্ঠী ডেট্রয়েটের, তাদের ভোট পেয়েছেন হেইলি স্টিভেন্স। এবং সাথে সাথে আরেকটা জায়গা ডেট্রয়েটের মধ্যে সবচেয়ে লো ইনকাম জায়গা, যেখানে ফ্লিন্ট আপনাদের মনে আছে যে পানির সমস্যা হয়েছিল, এটা হলো জেনেসি কাউন্টি। এই জেনেসি কাউন্টিতেও হেইলি স্টিভেন্স, এখানেও আফ্রিকান আমেরিকান পপুলেশন বেশি, এখানেও হেইলি স্টিভেন্স প্রায় 33,000 ভোট পেয়েছেন, আব্দুল আল সাইদ পেয়েছেন 25,000। অন দ্য আদার হ্যান্ড, এই নির্বাচনে যেটা ডিফারেন্স মেক করেছে সেটা হলো ইয়াং পপুলেশন, কলেজ টাউন যেগুলা মিশিগানে, আপনার অ্যানারবার ইউনিভার্সিটি অফ মিশিগান যেখানে আছে, ওয়েস্টার্নাও কাউন্টি, সেখানে আব্দুল আল সাইদ প্রায় 61% ভোট পেয়েছেন। তারপরে গ্র্যান্ড র্যাপিডস, যেখানে মিশিগান স্টেট ইউনিভার্সিটি আছে, কেন্ট কাউন্টি, সেখানে 61% ভোট পেয়েছেন। সো এরকম কলেজ টাউন গুলাতে যেখানে ইয়াং পপুলেশন বেশি, এবং যেখানে ইন্টারেস্টিংলি মানে আপনার হাই ইনকাম হোয়াইট পপুলেশন বেশি, সেই জায়গাগুলোতে আব্দুল আল সাইদ বেশি ভোট পেয়েছেন। সো এই নির্বাচনে ডেফিনেটলি টাকার একটা খেলা হয়েছে, এই কারণেই হেইলি স্টিভেন্স এত কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতায় আসতে পেরেছেন। কিন্তু এই নির্বাচন প্রমাণ করে দিল যে এই প্যাকের পয়সাকে চোখ রাঙানো যায়। এবং শুধু আব্দুল আল সাইদই জেতেননি, এপ্যাক সমর্থিত আরো 3জন ক্যান্ডিডেট, আরেকজন ক্যান্ডিডেট ছিল মিশিগানের সম্ভবত 12 ডিস্ট্রিক্টে, শ্রী থ্যান্ডর, ভারতীয় বংশোদ্ভূত। তিনি বেসিক্যালি একজন সোশ্যালিস্ট ডেমোক্রেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরে প্রো ইসরায়েলি হয়ে গিয়েছেন। তাকে পরাজিত করেছে স্টেট সেনেটর ডোনাভান, এবং এছাড়াও আরো 2টি জায়গায়। সো এপ্যাক বেসিক্যালি মানে হ্যাজ বার্নড দেয়ার মানি ইন মিশিগান and got no point of return. আমাদের এটা নিয়ে পুরো একটা পূর্ণাঙ্গ আলোচনা করার আসলে প্রয়োজন, যে সামনের দিনগুলোতে রিপাবলিকানদের মধ্যে কেন দ্বিধাবিভক্তি দেখা যাচ্ছে না, কেন ডেমোক্রেট প্রাইমারি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। অনেক দ্বিধাবিভক্ত আছে, এবং মিশিগানেও ডোনাল্ড ট্রাম্পের এন্ডোর্সড করা প্রার্থীরা কিন্তু জয়লাভ করতে পারেনি। তিনি একজন মুসলিম প্রার্থীকে, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টিতে আমির হোসেন নামে একজন আফ্রিকান আমেরিকান মুসলিম প্রার্থীকে এন্ডোর্স করেছিলেন। তিনি একেবারে মানে এমন প্রার্থীর কাছে হেরেছেন যার ছবি MSNBC এবং CNN এর কাছে ছিল না। সো ইট ইজ ভেরি সারপ্রাইজিং। রিপাবলিকান পার্টির মধ্যেও বিভক্তি রয়েছে। ওকে, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আমরা এই বিষয়টি নিয়ে আপনার আলোচনা শুনতে চেয়েছিলাম, কিন্তু সময়ের কারণে আমরা একটু সরাসরি বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশে 5ই আগস্ট পার হয়ে গেছে, আমাদের এখানে এখনো 5ই আগস্ট আছে। মাত্র 2 বছর, স্মৃতিতে খুব বেশি আমাদের মানে অনুজ্জ্বল হয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। 2টা বছর দেখতে দেখতে কেটে যায়। সেখানে আমরা হয়তো 5ই আগস্টের তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্য সেগুলো নিয়ে আজকে আলোচনা করার সুযোগ হতো, কিন্তু আমাদেরকে আলোচনা করতে হচ্ছে সেই সময় পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে। তিনি আজকে নয়াদিল্লিতে একটি প্রথমবারের মতো একটি প্রেস কনফারেন্স করেছেন। ছবি দেখাননি, অডিওতে তিনি প্রশ্ন উত্তর দিয়েছেন। তিনি বিভিন্ন দাবি জানিয়েছেন, তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আপনি যদি শুনে থাকেন, মানে তিনি যে কথাগুলো বলছিলেন যে সে সময় তিনি কি কি উন্নতি করেছিলেন দেশের,
তার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র হয়েছে, ছাত্র হত্যার কথা তার বক্তব্যে উঠে আসেনি, তাকে প্রশ্ন করা হয়েছিল তারা এটার জন্য অনুতপ্ত কিনা। তিনি তখন সজীব ওয়াজেদ জয় উত্তর দিয়েছেন, না পুলিশও তো হত্যা করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্টি দেওয়া হয়েছে তাদেরকে, সেখানে তো অনুতপ্তের প্রশ্ন নেই, ছাত্র হত্যার জন্য অনুতপ্তের প্রশ্ন আসবে কেন। বড় গলায় যেটি বলেছেন তিনি ডিসেম্বরে ফিরবেন। একটু পুরো সংবাদ সম্মেলন নিয়ে আপনার বিশ্লেষণটা শুনি। ধন্যবাদ জুয়েল ভাই। ডিসেম্বর বলেছে, কিন্তু সাল কি বলেছে? সালটা কিন্তু কখনো বলে নাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা যাক, আমরা ধরে নিলাম আগামী ডিসেম্বরে তিনি আসবেন। ওকে, এখন কথা হচ্ছে দেখেন, তিনি, আমি মনে করি যে বঙ্গবন্ধুর কন্যা, অপরাধ করলে তার অপরাধের বিচারকে ফেস করা উচিত। তিনি ফিউজিটিভ, এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বড় কথা, আমাদের একটা এক্সট্রাডিশন চুক্তি আছে, যে চুক্তির আওতায় আমরা ইন্ডিয়াকে বারবার অনুরোধ করছি তাকে, এই ফিউজিটিভকে দেশে আমাদেরকে ফেরত দেওয়ার জন্য। ইন্ডিয়া কখনোই দিচ্ছে না। ইন্ডিয়া এই রিকোয়েস্ট পেয়েছে, কিন্তু বরাবরই তারা বলছে এটা আমরা এক্সামিন করছি। এখন তিনি ইন্ডিয়ায় বসে যেভাবে করে উনি এই সংবাদ করেসপন্ডেন্ট, এইটা মানে বলছে, হ্যাঁ করেসপন্ডেন্ট ক্লাব যদি ইন্ডিয়া বলছে যে এটা একটা প্রাইভেট এন্টিটি, সো উই হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট দিস। বাট এগেইন, যেহেতু তিনি একজন ফিউজিটিভ এবং একটি দেশে কনভিক্টেড আসামি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার বক্তব্য প্রচারের মধ্যে দিয়ে দুই দেশের রিলেশনশিপের মধ্যে অনেকটা ইম্প্যাক্ট পড়ে। এবং দেখেন, আমাদের আমার মনে হয় ইতিহাসে এই প্রথম আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে সবচেয়ে যে মানে তীব্র প্রতিবাদ করা হয়েছে, যেখানে আমরা বলেছি যে উই আর ভেরি আউটরেজিয়াস, উই আর ফ্রন্ট অফ দিস, অর্থাৎ এটা আমাদের জন্য খুবই ইনসাল্ট, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলেছি। এবং সম্পর্কের কথা বারবার মনে করে দেওয়া হয়েছে, দুই দেশের সম্পর্ক কিন্তু খারাপ দিকে যাবে, detrimental to the relationship of the both countries, এই কথাগুলো কিন্তু আমরা দেখেছি প্রেস বিজ্ঞপ্তির মধ্যে। এখন আমরা যেটা মনে করি, আমরা তো দেখেন একটা হোপ নিয়েছিলাম যে যাক একটা অভ্যুত্থান হয়ে গেল, ইন্ডিয়ার সাথে একটা ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট ছিল, সেখান থেকে ছাত্র জনতা ফুঁসে উঠলো এবং একজনের পতন ঘটলো। এরপরে কিন্তু এই যে আপনার ড্যামেজটা, এই ড্যামেজটা রিপেয়ার করতে কিন্তু আসলে সময় লাগে, এবং সেই ড্যামেজটা রিপেয়ারের কিন্তু একটা উইলিংনেস কিন্তু আমরা দেখিয়েছিলাম। আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে খুব রিসেন্ট সময় কিন্তু মোটামুটি কথাবার্তা পরিচালনা হচ্ছিল দীনেশ ত্রিবেদী আসার পর থেকে। মানে কিছুদিন আগেও এরকম আমরা কথাবার্তা শুনলাম, হয়তো তারেক রহমান দিল্লি ভিজিটে যাবেন এবং কথা বলবে। ইন্ডিয়া বলছে যে তারা হাইলি এক্সপেক্ট করে এবং তারা অপেক্ষা করছে কখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে যাবে এবং কথাবার্তা হবে। ঠিক এমনই প্রাককালে ইন্ডিয়া যখন এটাকে কন্ট্রোল করতে পারে না এবং এটাকে আনলিশ করে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের ভিডিও চিত্র, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এটা ব্যথিত হওয়ার একটা বিষয় আছে বাংলাদেশ সরকারের, এবং সেই কনসার্নটাই বাংলাদেশ সরকার তুলে ধরেছে। তো আমি যেটা মোটা দাগে বুঝি সেটা হচ্ছে এই, যে তিনি আসুক না, ওনার তো আসা উচিত। দেখেন, যদি লেটস 5ই আগস্টের ঘটনায় যদি শেখ হাসিনা ধরে নেন, যদি কোনো কারণে তিনি যদি দেশ না ছাড়তেন, তিনি যদি মারা যেতেন, তাহলে হতো কি অ্যাটলিস্ট এটা আওয়ামী লীগকে সেভ করতো। যদি অভ্যুত্থান হতো, তিনি অক্ষয় হয়ে থাকতেন আওয়ামী লীগের কাছে, এবং এত হয়তো পরবর্তীতে মানুষ যারা ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে, এত নেতা যারা দেশ থেকে পালিয়েছে, হয়তো এই ধরনের ঘটনা নাও ঘটতে পারতো। দেখেন, আমাদের কাছে কিন্তু জীবিত বঙ্গবন্ধু চাইতে মৃত বঙ্গবন্ধু কিন্তু অনেক বেশি শক্তিশালী, এবং মৃত বঙ্গবন্ধুকে কিন্তু আপনি কখনোই এই দেশ থেকে ভুলতে পারবেন না। সুতরাং একজন নেতা, তার যদি কথাগুলো সত্যিই হয় যে তিনি এত এত করেছেন, এবং তিনি যেটা দেখছেন বর্তমানে যে বাংলাদেশের জবলেস এর ঘটনা ঘটছে, বাংলাদেশের ইকোনমিক ড্যামেজ ঘটছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি সত্যি হয়, তাহলে আমরা মনে করি যে আপনার যদি সেই কনসার্ন থাকে, আপনি ফিরে আসুন এবং আপনি বিচারকে ফেস করুন, এবং বিচার ফেসের মধ্যে দিয়ে যেটা রেজাল্ট দাঁড়াবে সেই রেজাল্টকে অ্যাকসেপ্ট করুন। এবং এর মধ্যে দিয়ে যদি আপনার জেল জুলুম হয়, পৃথিবীতে কত নেতার জেল জুলুম হয়েছে, স্বয়ং আপনার পিতার, তিনি তার যৌবনের প্রায় 15-16টি বছর তিনি জেল কেটেছেন। কই জেল কেটে তো তিনি বিখ্যাত হয়েছেন, তার তো ক্রেডিট নষ্ট হয়নি। সুতরাং একজন নেতা, তিনি জনগণের দ্বারা তৈরি, তিনি যদি জনগণকে ভালোবাসেন, তাহলে তিনি একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে ফেস করবেন, এবং এর মধ্যে দিয়ে উনি যে পরিণামে যাক না কেন, এটা যদি তার মৃত্যুদণ্ড হয়, তারপরেও কিন্তু এটা অনেক বড় একটা তার জন্য প্রাপ্তি হবে, কারণ তার বয়স 78 বছর, তিনি প্রায় 20 বছর ধরে বাংলাদেশে তার প্রধানমন্ত্রী তিনি ছিলেন। তার আসলে চাওয়া পাওয়ার কি আছে? তার তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। এই মৃত্যু যদি হয় বাংলাদেশে একটা ট্রায়ালের ফেস করে বাংলাদেশের মানুষের কাছে, দেশের মাটিতে, আমার কাছে মনে হয় এইটাকে তাকে গর্ব হিসেবে নেওয়া উচিত, এবং তার ফিরে এসে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের তারই প্রতিষ্ঠিত যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে দেওয়া রায়কে তার ফেস করা উচিত। এটা যদি উনি করেন, অন্তত পক্ষে দল হিসেবে আওয়ামী লীগের অনেকটা বেঁচে থাকার শ্বাস তৈরি হবে,
অনেক যারা আওয়ামী লীগ কিন্তু সবাই খারাপ তা কিন্তু আমি বলছি না, অনেক ভালো নেতাও কিন্তু আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুর কথা চিন্তা করে, 71-এর মুক্তিযুদ্ধ চিন্তা করে। সুতরাং এই মানুষগুলো কিন্তু তার পলায়ন করার কারণে, তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে বা তার নির্দেশে এই যে হত্যাকাণ্ড এইসবের কারণে কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ পার্টি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আওয়ামী লীগ করার সৎ ভালো কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আওয়ামী লীগের বাংলাদেশে আমি মনে করি যে একটা সময় না একটা সময় তার দরকার আছে, একটা সময় আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। কারণ হচ্ছে যে যদি স্ট্রং বিরোধী দল না থাকে, স্ট্রং যদি আওয়ামী লীগ বাংলাদেশে না থাকে ভবিষ্যতে, বর্তমানের কথা বলছি না, তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে পাওয়ার টেন্ডস টু করাপ্ট এন্ড করাপ্ট অ্যাবসলিউটলি। এই বিএনপিকেও কিন্তু আমরা অতীতে দেখেছি। সুতরাং আমরা চাই যে বাংলাদেশ ওই বাংলাদেশ হোক যে আকাঙ্ক্ষা নিয়ে এই যে অভ্যুত্থানটা হলো, বাংলাদেশ ওই বাংলাদেশ হোক যেই বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার রিফ্লেকশন আমরা দেখবো। এই বাংলাদেশই তো আমরা চাই, এবং এই বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে। শেখ হাসিনার ফিরে আসা উচিত, শেখ হাসিনার রাজনীতি হাল না ধরলে অন্য কেউ হাল ধরুক, কিন্তু রাজনীতি হোক। কারণ তাদের সমর্থন বাংলাদেশে এখনো মানুষ ব্যাপক হারে সমর্থন একটা আছে আওয়ামী লীগের প্রতি। এটাকে পুঁজি করে আওয়ামী লীগের সামনের দিকে অগ্রসর হতে হবে। জি, আমি একটু প্রফেসর ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে শুনবো যে তার সংবাদ সম্মেলনটিকে বিশ্লেষণ করে তিনি আসলে কি বার্তা দিতে চেয়েছেন। তিনি আসবেন এটি বলতে চেয়েছেন, নাকি মানে তিনি কোনো অপরাধ করেননি, উল্টো তাদের সাথে অন্যায় হচ্ছে, কি আসলে বলতে চেয়েছেন? জুয়েল ভাই, আমি শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স নিয়ে কোনো কথা আমি বলতে ইন্টারেস্টেড না। ওকে, সেক্ষেত্রে আমরা আপনার কাছে একটা বিকল্প প্রশ্ন করি, সেটা হলো যে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, বাট ইট উইল নট বি ডিসকাসিং হার প্রেস কনফারেন্স, বিকজ শেখ হাসিনা বাংলাদেশের বর্তমানের সাথে ইররেলেভেন্ট। শেখ হাসিনা হলো গতকালকের সংবাদ, 2 বছর আগের সংবাদ। আমি রশিদ ভাইয়ের সাথে বিনয়ের সাথে বলবো যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ তার রেলেভেন্স হারিয়ে ফেলেছে, এবং গতকালকের যেই ঘটনাটা ঘটলো, এটার মাধ্যমে বাংলাদেশের সরকার ডেফিনেটলি, আমি জামাত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত সরকারের অনেক কাজের বিরোধিতা করি, কিন্তু আমি বলবো যে গতকালকে যে প্রেস রিলিজটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, দিস প্রেস রিলিজ ওয়াজ এ জেম। এবং এই প্রেস রিলিজে প্রথমবারের মতো বিএনপি কিন্তু তার বিভিন্ন ন্যারেটিভে এটাকে মাঝে মাঝে গণ অভ্যুত্থান বলে, মাঝে মাঝে এটা সেটা বলে, সরকার পতন বলে, কিন্তু কখনো এটাকে বিপ্লব হিসেবে আখ্যা দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম এই সরকার এই বর্ষা বিপ্লবকে বিপ্লব হিসেবে স্বীকৃতি দিল অফিসিয়ালি। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং। এবং দ্বিতীয় বিষয় হলো, যেটা খুব পরিষ্কারভাবে এই প্রেস নোটে বলা হয়েছে, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো সরকার এটা বলল, যে লাইনটা হলো এরকম যে বাংলাদেশ উইল নেভার বি এ ক্লায়েন্ট স্টেট। এটা কিন্তু খুব চারটিখানি বিষয় না। এর আগেও বিভিন্ন দেশ থেকে সেই দেশের পতিত স্বৈরাচার পালিয়ে গিয়েছে বিভিন্ন দেশে। আমাদের এই ঘটনার মধ্যে শেখ হাসিনার পতনের পরে সিরিয়াতে বাশার আল আসাদ পালিয়ে গিয়েছেন রাশিয়াতে। আপনারা কোনো ধরনের কুশব্দ পেয়েছেন রাশিয়াতে বাশার আল আসাদের? তিনি প্রেস কনফারেন্স তো দূরের কথা, তিনি কারোর সাথে দেখা করেছেন এটা মিডিয়াতে কি কখনো এসেছে? এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সৌদি আরবে এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছে, এবং এই আশ্রয় নেওয়ার একটা শর্ত থাকে, এবং ওই দেশগুলোর সাথে সেই যে দেশ থেকে পালিয়েছে তাদের কোনো এক্সট্রাডিশন ট্রিটিও তো নাই। তারপরও এটা একটা ডিপ্লোম্যাটিক রেসপেক্ট, যেই পতিত কোনো স্বৈরাচারকে, কোনো সরকার প্রধানকে ব্যক্তিগত সম্পর্কের কারণে আশ্রয় দিলেও এটাই ডিপ্লোম্যাটিক সৌন্দর্য, ডিপ্লোম্যাটিক আচরণ। সেটা হলো কূটনৈতিক শিষ্টাচার, যে তাকে কোনো ধরনের রাজনৈতিক অ্যাক্টিভিটিস করতে না দেওয়া। সেটা বারবার আমরা দেখছি ব্যাহত করতে। শুধুমাত্র যে এই প্রেস কনফারেন্সটা শেখ হাসিনা করেছেন সেটাই না, এই প্রেস কনফারেন্সটা তাদের রাষ্ট্রীয় টিভি এনডিটিভিতে সরাসরি সম্প্রচার করেছে, এবং বিশ্বাস করেন অন্য কোনো মিডিয়াতে কিন্তু এটা নিয়ে হাওকাও নাই। শুধুমাত্র ওই রয়টার্সে এটা, এবং রয়টার্সের যিনি, আমি সরকারকে আমি খুব জোর গলায় দাবি করব যে রয়টার্সের যে ব্যুরো প্রধান বাংলাদেশের রমা পল, তিনি একজন গোয়েন্দা বিভাগের মানুষ, তিনি একজন ভারতীয় গোয়েন্দা বিভাগের বুলওয়ার্ক তিনি করছেন। এর আগেও আপনাদের মনে আছে যে যখন চিন্ময় দাশগুপ্ত গ্রেফতার হয়েছিলেন, তখন পাবলিক প্রসিকিউটর যিনি চিন্ময় দাশগুপ্তের জামিনের বিরোধিতা করেছিলেন, তাকে ইস্কনের সন্ত্রাসীরা কিন্তু হত্যা করেছিল। রমাপাল সাথে সাথে রয়টারে নিউজ করলেন যে
চিন্ময় দাস গুপ্তের আইনজীবীকে মৌলবাদীরা হত্যা করেছে, এরকম একটা মিথ্যাচার করার পরও রয়টার কিন্তু ক্ষমা চায়নি। সো রয়টার ইজ সার্ভিং রর পারপাস, এবং আওয়ামী লীগ যে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা প্রক্সি, এই ঘটনাগুলা বারবার প্রমাণ করে দিচ্ছে। সো পার্শ্ববর্তী দেশ, যেই দেশ বাংলাদেশের প্রতি হোস্টাইল, ওই দেশের গোয়েন্দা বিভাগের কোনো প্রক্সিকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। এবং এটার কথা যদি কেউ বলেন, উইথ অল ডিউ রেসপেক্ট রশিদ ভাই, আপনি যে কথাগুলো বলেছেন, আই টোটালি ডিসএগ্রি। বাংলাদেশে কিছু প্রান্তিক লোকজন, কিছু অশিক্ষিত মূর্খ লোকজন এই চোখের সামনে গণহত্যা দেখার পরও, আপনার চোখের সামনে আমরা দেখেছি যে ভিডিওগুলা, যে শিশু পর্যন্ত হত্যার শিকার হয়েছে, সেই দলকে কোনো সুস্থ বিবেকবান ব্যক্তি কিভাবে সমর্থন করতে পারে? আওয়ামী লীগের সমর্থন শূন্যের কোঠায়। আওয়ামী লীগের যদি সমর্থন থাকতো তাহলে তো বাংলাদেশের মানুষ এই 12ই ফেব্রুয়ারিতে লাইন ধরে গিয়ে ভোট দিত না। হ্যাঁ, কিছু তো স্বার্থান্বেষী যারা বেনিফিশিয়ারি ছিল আওয়ামী লীগের, তারা তো অবশ্যই আওয়ামী লীগকে সমর্থন করবে, এবং এদের অধিকাংশই তো বিতাড়িত। আপনি যদি বলেন যে নাৎসি পার্টির সমর্থন অনেক ছিল, অবশ্যই নাৎসি পার্টির তো সমর্থন ছিল অনেক। 1945 সালের পরে তো তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং আমি আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনা নিয়ে কোনো কথা বলতে চাই না। শেখ হাসিনা হলো একজন অপরাধী। শেখ হাসিনাকে ভারতের ফিরিয়ে দেওয়ার কথা ছিল এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী। যেভাবে আমরা উলফা নেতৃবৃন্দকে আমরা ভারতে আমরা হস্তান্তর করেছি, আমরা যদি উলফা নেতৃবৃন্দকে ভারতে হস্তান্তর না করতাম, তাহলে পরে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি হতো আপনি একটু চিন্তা করেন। সুতরাং এই ধরনের, মানে আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আওয়ামী লীগ এন্ড শেখ হাসিনা এনি প্রেস। দে আর ইয়েস্টারডেজ নিউজ। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আমি আপনার কাছে একটা ঘটনাটা নতুন প্রশ্ন নিয়ে আসবো, যে তারা কোনো ধরনের অনুশোচনা তাদের নেই, কোনো ধরনের অনুশোচনা তাদের নেই। এই ধরনের, এবং তারা তাদের তুলনা করা চলে নাৎসি বাহিনীর সাথে, যে নাৎসি দল এবং ফ্যাসিস্ট দল ইটালি এবং জার্মানিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, তেমনি ভাবে বাংলাদেশে এদের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। আমি আপনার কাছে আসছি প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাকে একটু সংক্ষেপে সময় দিতে যাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন বাংলাদেশ যে স্বৈরতান্ত্রিক অবস্থার মধ্যে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন, এটা কিন্তু একটা আমাদের বড় সাংবিধানিক এন্ড ইনস্টিটিউশনাল কিন্তু একটা দুর্বলতা ছিল, যেটা যে কোনো কাউকে কিন্তু স্বৈরাচার বাংলাদেশে করতে পারে। এই জন্যই তো আমরা সংস্কার চেয়েছিলাম, এই জন্যই তো আমরা এই জনতা যুবকেরা মাঠে নেমেছিল। এখন দেখেন, এটা আমরা তো করতে পারলাম না, এবং বিএনপিও তো আওয়ামী লীগকে দল হিসেবে তার ট্রায়াল কিন্তু করছে না, বা তাকে নিষিদ্ধ করছে না, অ্যাক্টিভিটিসকে শুধুমাত্র নিষিদ্ধ করা হয়েছে। আপনি I don't know what are you talking about? আওয়ামী লীগকে সংসদে আইনের মাধ্যমে সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। সো দে আর ব্যান্ড। মানে কার্যক্রম, আমি বুঝছি না যে আপনি কি বলছেন। অ্যাক্টিভিটিস কে আমি সুপার জানি। এনিওয়ে, না, অ্যাক্টিভিটিস না করলে আওয়ামী লীগকে রাজনৈতিক দল, সন্ত্রাসী সংগঠন হিসেবে ব্যান্ড করা হয়েছে, যেভাবে সর্বহারা, যেভাবে জেএমবি কে ব্যান্ড করা হয়। সো দে আর ব্যান্ড পলিটিক্যাল পার্টি। আচ্ছা, আমি যেটা বলতে চাই অ্যাজ এ ম্যান, আমি আওয়ামী লীগ করি না, বা আমি কোনো দলই করি না, যে একটা ব্যক্তি যখন একটা রাষ্ট্রকে অমন জায়গায় নিয়ে যায়, আপনি তার লাস্ট সময় তার যে অধ্যত্বপূর্ণ আচরণগুলো বা তার যে ভুলগুলো, এটা তো আমরা সবাই জানি, যে ভুলের কারণেই কিন্তু এই ম্যাসাকারটা হলো এবং এই বিপ্লবটা হলো। এখন একজন ব্যক্তির জন্য আমরা কি, মানে আওয়ামী লীগ করা বাংলাদেশে মানে 25-30% মানুষ, বলছেন যে আমরা কি সবাইকে দায়ী করবো? কেন নাৎসি পার্টিকে ব্যান করা হবে? এটা তো হলো না ভাই। আওয়ামী লীগ, শেখ হাসিনা তো নিজে এটা করেনি, ইট ওয়াজ দ্য হোল ইনস্টিটিউশন। তিনি কি, শেখ হাসিনা কি নিজে মানুষকে গুম করেছে গত 13 বছর? সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে 45 মিলিয়ন লোক মানুষ মারা যায়। দল হিসাবে যেইভাবে বিভিন্ন দেশে বিপ্লব, মানে যে মানুষটা 71-কে ভালোবেসে আওয়ামী লীগ করছে, তার অপরাধটা কোথায়? তার কোনো অপরাধ নাই, সে অন্য কোনো দল করুক, তাকে আওয়ামী লীগ করতে হবে কেন? সে যদি অপরাধ করে, সে তো বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে ভালোবাসুক, এটা তাই হি হ্যাজ দ্য রাইট। শেখ হাসিনাকে ঘৃণা করে, কিন্তু সে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুকে এবং 71-কে সে ভালোবেসে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। কারণ আমরা কি এদেরকে শেষ করে দিতে পারবো? এরা তো থেকেই যাবে যত ব্যান করা হয়। আমরা তো দেখেছি জামাতকে, যারা নাৎসি পার্টির সমর্থক, তারা এটা বলেছিল যে নাৎসি পার্টির তো কোনো দোষ নাই, হিটলার দোষ করেছে। জামাতকেও কিন্তু ব্যান করা হয়েছিল, এতে কিন্তু জামাতের পপুলারিটি এবং শক্তি কিন্তু অনেক বেশি বেড়েছে। জামাতকে অন্যায়ভাবে ব্যান করা হয়েছে। আপনি যদি জামাত তো কোনো সময় বলেছিল না, একটু বলি জনগণের, আমি বলি একটু
জনগণ ব্যান করবে, জনগণ ভোটের মাধ্যমে, রায়ের মাধ্যমে একটা দলকে ব্যান করতে পারে। আপনি যদি আইন করে জোরপূর্বকভাবে যদি ব্যান করেন, তাহলে তো আমরা ইতিহাসে দেখেছি এর আরো বেশি জনপ্রিয় হয়, আরো বেশি শক্তিশালী হয়। জামাত জনপ্রিয় হয়েছিল এবং শক্তিশালী হয়েছে জামাত। আমরা দেখি ভাই, জামাত তো কোনোদিন আমি তুলনা করছি না, কিন্তু কথা হচ্ছে যে না, এই বিতর্কটা সম্ভবত চলতে থাকবে। হোয়াইট ওয়াশ করা, আওয়ামী লীগের অপরাধকে সিম্প্যাথাইজ করার কোন এলিমেন্ট আমাদের সামনে আওয়ামী লীগের অপরাধ স্পষ্ট। আমার ভাইকে গুম করা হয়েছে 8 বছর, কি অপরাধে? হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে ফেলা হয়েছে। আপনার ব্যথা আমি বুঝি, আমিও সেই ব্যথা কি আমরা ভুলে যাব? সেই ব্যথা না, আমরা ভুলবো না, আমরা অবশ্যই ভুলবো না। এখানে আওয়ামী লীগ ইজ টোটালি ইররিলেভেন্ট। আওয়ামী লীগের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই, কারণ তারা এখন ব্যান্ড একটা রাজনীতি। এই সিদ্ধান্ত আমাকে নিতে দেন, আমি তো জনগণ, আমাকে নিতে দেন। আপনি রাজনৈতিক কথা বলেন, কিন্তু আপনি আওয়ামী লীগের কথা বলেন। আমার মনে হয় যে আমরা এই বিতর্কটা আমাদের চলতে থাকবে, কিন্তু আমাদের হাতে হয়তো খুব বেশি সময় পাবো না। আমরা পরে আবার এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। জি, অন্য আলোচনাগুলোতে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ কতটা প্রাসঙ্গিকতা থাকে বাংলাদেশের রাজনীতিতে আসলে, কারণ ইতিহাস বলে যে এই ধরনের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে কোনো একটি গোষ্ঠী দল যদি পলাতক হয়, তাদের ফিরে আসার সম্ভাবনা কতটুকু থাকে, জনগণ তাদেরকে কতটা অ্যাকসেপ্ট করে, সবচেয়ে বড় কথা যারা বর্তমানে কাজ করছেন তাদের কাজকর্মটাকে জনগণ কিভাবে বিশ্লেষণ করেন, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিঃসন্দেহে। আমরা আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আলোচনায় অংশ নেওয়ার জন্য, মতামত জানানোর জন্য। একই সঙ্গে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আবারও একই সময় আমরা আলোচনা করব সমসাময়িক দেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।